শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি মিরপুর প্রেস ক্লাবকে। মিরপুর প্রেস ক্লাবের যিনি স্বপ্নদ্রষ্টা, প্রতিষ্ঠাতা, বাংলাদেশের একজন স্বনামধন্য কবি, মিডিয়া ব্যক্তিত্ব, গবেষক, লেখক জনাব গোলাম কাদের, এবং তার সাথে একদল দক্ষ এবং যোগ্য ডেডিকেটেড সাংবাদিকরা রয়েছেন যারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। আজকে ইলিশ উৎসব এই প্রোগ্রামটি আয়োজন করার জন্য আবারও আমরা মিরপুর প্রেস ক্লাব ঢাকাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমরা প্রাসঙ্গিক কিছু কথা বলতে চাই। ইলিশ এর নামটি কোথা থেকে আসলো, আর এটি আমাদের জাতীয় মাছ বা কীভাবে হলো? আমাদের বাংলা ভাষা অনেকটাই সংস্কৃত ঘেঁষা। আমাদের নিজস্ব বাংলা ভাষার শব্দ ভাণ্ডারে শব্দ সংখ্যা খুবই সীমিত। অন্যের ধার করা শব্দ দিয়ে আমাদের বাংলা ভাষা অনেকটা বেশি সমৃদ্ধ। এর মধ্যে সবচেয়ে বড় জায়গা করে আছে সংস্কৃত ভাষার শব্দ ভাণ্ডার। ইলিশ শব্দটিও সংস্কৃত ভাষা থেকে এসছে। যিনি রাজা, এই শব্দের অর্থ থেকেই দুই শব্দকে মিলিয়ে ইলিশ করা হয়েছে, অর্থাৎ এটি হচ্ছে জলের রাজা অর্থাৎ পানির রাজা। এই দিক থেকে ইলিশ শব্দটি, যে ইলিশ মাছটি আমাদের জাতীয় মাছ, এটি অত্যন্ত যথার্থ। আর এটি ঘোষিত হয়েছে 1972 সালে। সারা পৃথিবীতে যত ধরনের ইলিশ উৎপন্ন হয়, এই ইলিশের প্রজাতিকে আমরা 5 ভাগে ভাগ করতে পারি প্রধানত। আর এই 5 ভাগের মধ্যে 2টো ভাগ হচ্ছে সবচেয়ে বেশি উৎপাদিত হয়, যেই 2টো প্রজাতি আমাদের বাংলাদেশে উৎপাদিত হয়। এই ইলিশ উৎপাদনের শতকরা 86 ভাগ আমাদের বাংলাদেশের জল আধারে উৎপন্ন হয়, বাকি 14 ভাগ সারা পৃথিবীতে উৎপন্ন হয়। এর মধ্যে ভারত, মিয়ানমার, শ্রীলঙ্কায় দ্বিতীয় পর্যায়ে গিয়ে বেশি উৎপাদিত হয়। তারপরে সৌদি আরব, ইরান, ইরাক, বাহরাইন এর জলাধারে ইলিশ উৎপাদিত হয়। আমাদের এখানে একটি ভাবনার বিষয়, যেই দেশে পৃথিবীর 86 ভাগ ইলিশ মাছ উৎপন্ন হয়, সেই দেশের মানুষ কেন ইলিশ মাছের স্বাদ গ্রহণ করতে পারে না? নতুন প্রজন্মের শিক্ষার্থীদের কাছে যদি আমরা প্রশ্ন করি, আমরা শুনেছি যে আমাদের জাতীয় মাছ কি, ওরা বলে দেয় যে আমাদের জাতীয় মাছের নাম হচ্ছে পাঙ্গাস। কেন? কারণ ইলিশ ওরা দেখে না, ইলিশ ওরা চিনে না, ইলিশের স্বাদ ওরা আস্বাদন করতে পারে না, প্রতিনিয়ত পাঙ্গাসের সাথে পরিচিত, যার কারণে ওরা ধরে নেয় যে আমাদের জাতীয় মাছ হয়তোবা পাঙ্গাসই হতে পারে। পৃথিবীতে যতগুলো মাছ রয়েছে তার মধ্যে দেখার দিক থেকে, সৌন্দর্যের দিক থেকে, স্বাদের দিক থেকে, পুষ্টিগুণের দিক থেকে ইলিশ হচ্ছে অনন্য। এই অনন্য ইলিশের স্বাদ আমরা কেন গ্রহণ করতে পারছি না? এর নেপথ্যে কারণটি কি? এর নেপথ্যে অনেকগুলো কারণ রয়েছে। এই যেই মাসটি আমাদের শুরু হচ্ছে, এই মাসটি হচ্ছে অক্টোবর। এই অক্টোবরের 22 দিন সরকার ঘোষণা করে থাকে এই 22 দিনে ইলিশ মাছ ধরা যাবে না। এবং ইলিশের যে অভয় আশ্রমগুলো, এই অভয় আশ্রমগুলোকে ভালোভাবে পাহারা দিতে হবে, যাতে ইলিশ তার উৎপাদন করতে পারে এবং ইলিশ মাছ সংরক্ষিত হতে পারে। এই ক্ষেত্রে প্রধানত অভয় আশ্রমগুলো হলো আমাদের দেশের চাঁদপুর, ভোলা, এইসব জায়গাগুলোই আমাদের প্রধানত অভয় আশ্রম। ইলিশ যেসব জায়গাগুলোতে বেশি উৎপাদিত হয়, তার মধ্যে 2টো জায়গা হচ্ছে ইলিশের জন্য সবচেয়ে বেশি উৎপাদনের বড় ক্ষেত্র। একটি হচ্ছে পদ্মা নদী, আরেকটি হচ্ছে ভোলা। যদিও পদ্মার ইলিশ বেশি বিখ্যাত, কিন্তু ভোলায় সবচেয়ে বেশি ইলিশ মাছ উৎপাদিত হয়। আর ইলিশের সবচেয়ে বড় ক্ষেত্রটা, মূল ক্ষেত্রটাই হচ্ছে আমাদের বঙ্গোপসাগর। এটি গভীর জলের মাছ। বঙ্গোপসাগরে প্রধানত ইলিশ মাছ উৎপাদিত হয়। কিন্তু ইলিশ আমাদের কেন হারিয়ে যাচ্ছে? ইলিশের স্বাদ আমরা কেন গ্রহণ করতে পারছি না? আমাদের আইনগুলোই এমনভাবে তৈরি করা, যেই আইন আমাদেরকে সুরক্ষা দিতে পারছে না এবং কল্যাণ রাষ্ট্র গঠন করতে পারছে না। ইলিশ মাছগুলো হত্যা করার জন্য, এগুলোকে ধরার জন্য, ইলিশের ডিমকে ধরার জন্য
ইলিশের রেণু পোনাকে ধরার জন্য কারেন্ট জালের আবিষ্কার হয়েছে আমাদের দেশে। এই কারেন্ট জালের ব্যবহার করে যাতে ইলিশের পোনাকে ধরতে না পারে, ডিমকে ধরতে না পারে, এই জন্য সরকারের আইন রয়েছে। এর ব্যবহার, এর সংরক্ষণ, এর ক্রয় এবং বিক্রয় এটি আইনত দণ্ডনীয়, কিন্তু মূল জায়গাটিতে আমাদের সরকার নজর দেয়নি। অর্থাৎ কারেন্ট জালের উৎপাদন যদি নিষিদ্ধ করা যেত, তাহলে এর সংরক্ষণ, এর উৎপাদন এগুলো নিষিদ্ধ করার কোনো প্রয়োজন ছিল না। আর এগুলো কেন বন্ধ করতে পারছি না এর প্রধানতম কারণ হচ্ছে আমাদের দেশের আইন প্রয়োগকারী সংস্থা, যেটি আমাদের দেশের জনসংখ্যার তুলনায় অত্যন্ত সংখ্যার দিক থেকে নগণ্য। জনগণ যদি সহযোগিতা না করে, তাহলে আইন প্রয়োগকারী সংস্থা এই আইন যথাযথভাবে প্রয়োগ করতে পারে না। যার প্রকৃষ্ট উদাহরণ 5ই আগস্টে ছাত্র জনতার যখন গণ অভ্যুত্থান হয়েছে, তখন এদেশের পুলিশ প্রশাসন তাদের অস্ত্র শস্ত্র সহ জনতার রোষের মুখে তাদেরকে কিন্তু পলায়ন করতে হয়েছে আত্মরক্ষার জন্য। তার মানে প্রমাণিত হয়, জনগণ যদি আইন প্রয়োগের ক্ষেত্রে সহযোগিতা না করে, তাহলে আইন প্রয়োগকারী সংস্থাও এই আইন প্রয়োগ করতে সক্ষম হয় না। এজন্য আমাদের প্রধানতম যেই জায়গাটিতে হাত দিতে হবে, সেটি হচ্ছে আইনের প্রতি আমাদের শ্রদ্ধাশীল হতে হবে এবং আমাদের নাগরিকদের নৈতিকতার মান উন্নয়ন ঘটাতে হবে। আমরা গভীরভাবে লক্ষ্য করছি যে মানুষের প্রথম যে শিক্ষার জায়গাটি, সেই জায়গায় তারা প্রাথমিক যে শিক্ষা অর্জন করে, সেই শিক্ষা দিয়েই তাদের জীবনকে পরিচালিত করে। প্রাথমিক শিক্ষার জন্য মানব সন্তানের জন্য দুটি প্রধান কেন্দ্র, একটি হচ্ছে তার মায়ের কোল, আরবি ভাষায় যেটিকে হিদনুল উম্মাহ। এই হিদনুল উম্মাহ অর্থাৎ মায়ের কোলকে পৃথিবীর সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় ঘোষণা করা হয়েছে। মায়ের কোল থেকে যেই শিক্ষা শিশু গ্রহণ করে, সেই শিক্ষার উপরে ভিত্তি করেই তার পরবর্তী জীবন পরিচালিত হয়। এবং মায়ের কোলের শিক্ষাটি কতটা প্রভাব বিস্তার করতে পারে, এটি আমরা যদি আব্দুল কাদের জিলানীর ইতিহাসকে আমরা মনে করি, আব্দুল কাদের জিলানীর মা 19 পারা কোরআনের হাফেজ ছিলেন, যার জন্য তিনি যখন প্রাথমিক বিদ্যালয়ে পড়ার জন্য, বর্ণমালা শেখার জন্য, হাতেখড়ির জন্য গেলেন, তখন তিনি তার ওস্তাদকে শুনিয়ে দিলেন যে তিনি 19 পারা কোরআনের হাফেজ হয়ে এখানে এসছেন, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন না করে। অতএব মায়ের কোলের শিক্ষা হচ্ছে এটি। আর দ্বিতীয় যে শিক্ষা, সেটি হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা। আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি, বর্তমান সরকার প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের জন্য একটি সিদ্ধান্ত ঘোষণা করেছে, সেখানে নাচ এবং গানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে। মানুষকে কন্ট্রোল করতে পারে, তার নৈতিকতার উন্নয়ন ঘটাতে পারে ধর্ম। এটি শুধু ইসলাম নয়, পৃথিবীর সব ধর্ম ঘোষণা করেছে সত্য বলতে হবে, সত্য বলা পুণ্যের কাজ, মিথ্যা বলা এটি পাপের কাজ। এটি পৃথিবীর সব ধর্মের নীতিবাক্য। অন্যের ক্ষতি করা এটি পৃথিবীর সব ধর্মের নীতিবাক্যে এটি নিষিদ্ধ। অতএব আমরা মনে করি যে প্রাথমিক বিদ্যালয়ে যতগুলো বিষয় রয়েছে, পাঠ্যপুস্তকের যতগুলো বিষয় রয়েছে, তার মধ্যে ইসলাম শিক্ষা একটি অন্যতম বিষয়, ধর্ম শিক্ষা একটি অন্যতম বিষয়। অন্য অন্য ধর্মের পাঠ্যপুস্তকও প্রাথমিক বিদ্যালয়ে সরবরাহ করা হয়। সেই ক্ষেত্রে আমাদের দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে ধর্ম শিক্ষক নেই। দেখা যায় ইসলাম ধর্ম, হিন্দু ধর্মের শিক্ষক তিনি ইসলাম ধর্ম পড়িয়ে থাকেন, অথবা যিনি ধর্ম সম্পর্কে ভালো জ্ঞান রাখেন না, এরকম কোনো শিক্ষক ইসলাম ধর্ম শিখিয়ে থাকেন। সেখান থেকে ধর্ম শিক্ষার পরিবর্তে ইসলামের সুবিশাল যে মহানুভবতা, সেটি শিক্ষা শেখানোর পরিবর্তে বিদ্বেষ শেখানো হয়, ভুল তথ্য শেখানো হয়, ধর্মের ভুল মেসেজ শেখানো হয়। এজন্য আমরা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে সরকারের কাছে দাবি জানিয়েছি যে আমাদের বর্তমানে যদি আমাদের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কোটার স্বল্পতা থাকে, তাহলে আমাদের নাচ এবং গানের শিক্ষকের পরিবর্তে ধর্ম শিক্ষক নিয়োগ দেওয়া হোক। ধর্ম শিক্ষক নিয়োগ দিলে আমাদের বাচ্চারা ইসলামের প্রাথমিক বিষয়গুলো তারা শিখবে। তারা নামাজ, রোজা, সত্য কথা বলা, পিতামাতার সেবা করা, ওস্তাদকে কিভাবে সম্মান করতে হয়,
নাগরিক অধিকার কিভাবে করতে হয় এবং দেশপ্রেম কিভাবে জাগ্রত করতে হয়। দেশপ্রেম যে ইমানের একটি অংশ, আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা যে ইমানের একটি অংশ, এটি ধর্ম শিক্ষায় শিক্ষিত হতে পারে প্রাথমিক বিদ্যালয়ে। এজন্য আজকের মিরপুর প্রেস ক্লাবের এই সভা থেকেও আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, আমরা যদি আইনের শাসন প্রতিষ্ঠিত করতে চাই এবং কল্যাণমূলক একটি রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে প্রাথমিক বিদ্যালয়ে ধর্ম শিক্ষায় আমাদের সন্তানদেরকে শিক্ষিত করে নৈতিকতায় উজ্জীবিত করার কোনো বিকল্প নেই। দ্বিতীয়ত, সাংবাদিকদেরকে আমি আহ্বান জানাবো, সাংবাদিকরা হচ্ছেন দেশের ফোর্থ স্টেট, অর্থাৎ একটি টেবিলের যেমন 4টি খুঁটি থাকে, একটি চেয়ারের যেমন 4টি খুঁটি থাকে, এই 4টি খুঁটির একটি না থাকলে সেটি ঠিকভাবে দাঁড়িয়ে থাকতে পারে না। একটি গাড়ির যেমন 4টি চাকা থাকে, এর একটি চাকা বিকল হয়ে গেলে ওই গাড়িটি তার যাত্রাপথে চলতে পারে না, তার মঞ্জিলে মকসুদে পৌঁছাতে পারে না। ঠিক তেমনিভাবে গণমাধ্যম কর্মীরা তাদের প্রকৃত স্বাধীনতা যদি তারা ভোগ করতে না পারে, তারা যদি স্বাধীনভাবে তাদের কলম চালাতে না পারে, তারা যদি জনগণের স্বাধীন মতামত তুলে ধরতে না পারে, তাহলে ওই দেশে গণতন্ত্র বিকশিত হতে পারে না, ওই দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হতে পারে না, ওই দেশে ন্যায়ের শাসন প্রতিষ্ঠিত হতে পারে না। এজন্য গণমাধ্যম কর্মীদেরকে সব স্তরের শিক্ষকের ভূমিকা পালন করতে হবে। সত্যকে তুলে ধরতে হবে, সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো বলতে হবে এবং দেশ এবং জাতির উন্নতির জন্য, একটি কল্যাণ রাষ্ট্র গঠনের জন্য রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে তাদেরকে ভূমিকা পালন করতে হবে। কি করে আমাদের এই ইলিশ মৎস্য সম্পদকে আমরা আরো বেশি রপ্তানি করে সারা পৃথিবীতে আমাদের বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি, ইলিশের স্বাদ আমরা নিজেরা গ্রহণ করতে পারি। এবং যেহেতু আমাদের দেশের 86% উৎপাদন হয় সারা পৃথিবীর ইলিশ সম্পদের মধ্যে, তাহলে সারা পৃথিবীর ইলিশের বাজার আমরা কেন 86% দখল করতে পারবো না? আমাদের এই 86% দখল করার জন্য আমাদেরকে ভূমিকা পালন করতে হবে। আমাদের প্রশাসনকে সতর্ক থাকতে হবে। আমাদের যারা কোস্ট গার্ড রয়েছে, আমাদের যারা নৌবাহিনী রয়েছে, আমাদের সমুদ্র সীমায়, আমাদের জলরাশির সীমায় যারা জলদস্যু রয়েছে এবং প্রতিবেশী দেশের যারা আমাদের দেশের সীমানায় ঢুকে, জলসীমায় ঢুকে আমাদের মাছকে তারা আহরণ করে যায়, চুরি করে নেয়, ডাকাতি করে নেয়, তাদেরকে প্রতিরোধ করতে হবে। তাদেরকে প্রতিরোধ করে আমাদের জলসীমায় আমাদের মাছকে রক্ষা করতে হবে। জাটকা নিধন, এটা আমাদেরকে প্রতিরোধ করতে হবে। জাটকা বলতে ইলিশের প্রজননের পরে প্রথম যে শিশু অবস্থায়, অর্থাৎ 10 ইঞ্চি পর্যন্ত সাইজের যে ইলিশের মাছগুলো, এগুলো সরকার ধরাকে নিষিদ্ধ করেছে। আমরা আমাদের জেলেদেরকে নৈতিকতায় উজ্জীবিত করতে চাই, তারা নৈতিকতায় উজ্জীবিত হয়ে দেশ মাতৃকায়, দেশের উন্নয়নে তারা অংশগ্রহণ করবে। সরকার সাময়িকভাবে তাদেরকে প্রণোদনা দিচ্ছে, কিন্তু জেলেদেরকে এই চেতনায় উজ্জীবিত করতে হবে তারাও দেশের নাগরিক, তারাও দেশ এবং জাতির উন্নয়নে ভূমিকা পালন করবে। তারা শুধু নিজেদেরকে জেলে হিসেবে ভাবলে চলবে না। আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত মহারাষ্ট্রের যিনি রাষ্ট্রপতি হয়েছিলেন এপিজে আব্দুল কালাম, তাকে জেলেদের সামনে উদাহরণ হিসেবে পেশ করতে চাই। তিনি জেলে পরিবারের সন্তান ছিলেন। অতএব আমাদের জেলে পরিবারের সন্তানরা তারা বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারে, তারা বাংলাদেশের রাষ্ট্রপতি হতে পারে, তারা পার্লামেন্টের মেম্বার হতে পারে, তারা দেশের সচিব হতে পারে, তারা দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে পারে। অতএব দেশ গড়ার ক্ষেত্রে আমাদের রাজনীতিবিদদের যেমন দায় রয়েছে, আমাদের শিক্ষিত গুণীজনদের যেমন দায় রয়েছে, ঠিক তেমনি ভাবে আমাদের যারা মৎস্যজীবী তাদেরও দায় রয়েছে। তারাও দেশ এবং জাতির উন্নয়নে অংশীদার হবে। আজকে মিরপুর প্রেস ক্লাব ঢাকার এই অনুষ্ঠান থেকে আমরা আমাদের দেশের যারা মৎস্যজীবী তাদের প্রতি আমরা এই আহ্বান জানাচ্ছি। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আরো আহ্বান জানাতে চাই সারা বাংলাদেশের প্রেস ক্লাবগুলো জাতিকে সচেতন করে তোলার জন্য, আইনের প্রতি শ্রদ্ধাশীল করে তোলার জন্য। জাটকা কেন নিধন করা যাবে না, রেণুপোনা কেন নিধন করা যাবে না, ইলিশ আমাদের জাতীয় সম্পদে কতটা ভূমিকা রাখতে পারে, ইলিশ আমরা কিভাবে রপ্তানি করতে পারি, ইলিশ আমাদের কতটা বৈদেশিক মুদ্রা অর্জন করে নিয়ে আসতে পারে এবং ইলিশ আমাদের ভবিষ্যৎ প্রজন্মের
স্বাস্থ্য রক্ষার জন্য, তাদের পুষ্টি চাহিদা মেটানোর জন্য কতটা ভূমিকা পালন করতে পারে, এই সব কিছু গণমাধ্যমে তুলে ধরার জন্য আমাদের বাংলাদেশের সকল সাংবাদিক সংগঠন এবং সকল প্রেস ক্লাবগুলো মিরপুর প্রেস ক্লাবের আদলে এই ধরনের অনুষ্ঠানের সভার আয়োজন করুক, আমরা এই আহ্বান আজকে জানাচ্ছি। আজকে এখানে যারা উপস্থিত হয়েছে এই অনুষ্ঠানে সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং মিরপুর প্রেস ক্লাব আজকের অনুষ্ঠানে আমাকে প্রধান অতিথি করে সম্মানিত করার জন্য আমি নিজে যেমন গর্ববোধ করছি, আনন্দিত হচ্ছি, ঠিক তেমনিভাবে মিরপুর প্রেস ক্লাবও এ ধরনের একটি অনুষ্ঠানের আয়োজন করে তারাও সারা বাংলাদেশের বুকে সম্মানিত হয়েছেন, গর্ববোধ করবেন, এটি আমরা আশা করি। আজকে আমরা এই আহ্বান জানিয়ে এই অনুষ্ঠানে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে আবারও আন্তরিক অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।